রামুর বৌদ্ধবিহারে হামলারই পুনরাবৃত্তি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। অভিমত অপরাধ বিশ্লেষকদের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করল আওয়ামী লীগ প্রতিনিধি দল। ধর্মীয় জঙ্গিবাদ সৃষ্টিকারীদের জায়গা হবে নরকে, বললেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে মেধা কাজে লাগাতে যুব সমাজের প্রতি আহ্বান। সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু। 9টি বোর্ডে এবার পরীক্ষার্থী 24 লাখের বেশি। প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই, আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী। পদ্মা সেতুর সংযোগ সড়কের সুবিধা পেতে কাউড়াকান্দি ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে কাঁঠালবাড়িতে। নৌরুটের দূরত্ব কমবে প্রায় 5 কিলোমিটার। আগামী বছরের শুরুতেই উদ্বোধন। এবং এবার কর ফাঁকির অভিযোগে বিপাকে পড়েছে ট্রাম্প শিবির। ইমেল কেলেঙ্কারির ইস্যুতে নেতিবাচক কিছুই পাওয়া যাবে না, আত্মবিশ্বাসী হিলারি। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহারে হামলার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনার শতভাগ মিল রয়েছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, প্রশাসন রামুর ঘটনা থেকে শিক্ষা নিলে এবারের হামলা সহজেই ঠেকানো যেত। এদিকে সংগঠনের প্রকৃতি না জেনেই সমাবেশের অনুমতি দিয়েছিল বলে স্বীকার করে নেয় উপজেলা প্রশাসন। এছাড়া হামলাকারীরা ধর্মের নামে অধর্ম করেছে বলেও মন্তব্য করেন শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। কক্সবাজারের রামুর বৌদ্ধবিহারে হামলা আর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বসতভিটায় হামলার মধ্যে সময়ের ব্যবধান 4 বছরেরও বেশি। কিন্তু দুটি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। রামুর মতো নাসিরনগরেও সংখ্যালঘু যুবকের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে অবমাননা করে পোস্ট দেওয়া হয়েছে। রামুর উত্তম এবং নাসিরনগরের রসরাজ দুজনই তাদের ফেসবুক আইডি হ্যাক করে অন্যরা এমন কাজ করেছে বলে দাবি করেছেন। রামুর মতো নাসিরনগরেও হামলার আগে মাইকিং করে জনসভা করা হলেও প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তা ঠেকাতে ব্যর্থ হয়েছে। দুক্ষেত্রেই স্থানীয় প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে উঠেছে নির্লিপ্ততার শক্ত অভিযোগ। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকের কাছে প্রশ্ন ছিল, এত সব মিল কি নিছক কাকতালীয়? এখানে বলার সুযোগ নেই যে প্রাথমিকভাবে আমরা ঘটনাটা বুঝতে পারিনি, কারণ এখানে বোঝার মতো যথেষ্ট সময় তারা পেয়েছেন। দেখেন, শুধু অজ্ঞতা প্রসূত বলে কিন্তু আমাদের শেষ করে দেওয়াটা ঠিক হবে না। এখানে অবশ্যই আমাদের অনুসন্ধান চালাতে হবে যে এই শৈথিল্যতা প্রদর্শনের কারণ কি এবং দায়টা কার। এদিকে গোপালগঞ্জ এবং হবিগঞ্জ থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করেন, হোলি আর্টিজানের ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে কোণঠাসা হওয়া জঙ্গি এবং তাদের মদতদাতারা এসব ঘটনার মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা করছে। হোলি আর্টিজানের ঘটনার পর এই বিষয়গুলিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। একদিকে সামরিকভাবে তারা আমাদেরকে আক্রমণ করছে, পাশাপাশি জনগণকে যেভাবেই হোক উস্কানি দিয়ে তাদের কর্ম সাধনে যুক্ত করতে চাইছে। এদিকে সংগঠন সম্পর্কে খোঁজ খবর না নিয়ে ঘটনার দিন সভা করার অনুমতি দেওয়ার কথা স্বীকার করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। শান্তিপূর্ণভাবে একটা সমাবেশের জন্য আমরা মৌখিকভাবে অনুমতি দিয়েছি, পরে সেটা শান্তিপূর্ণ হয়নি। এখানে কিছু দুষ্কৃতকারীরা এইসব ঘটনা ঘটিয়েছে। দুটো সংগঠন দিয়েছে, যে আহলে সুন্নাত ওয়াল জামাত আর যে তৌহিদি জনতা। ওটা কি হেফাজত ইসলাম গ্রুপ ছিল? ওইটা আমি জানি না, এটা যতদূর জানি যে ওইটা কওমি গ্রুপ। এদিকে শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বলেছেন, কেউ যদি ধর্মকে অবমাননা করে কিছু বলে বা প্রকাশ করেও থাকে, তারপরও আইন হাতে তুলে নেওয়া এবং ভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা করা ইসলাম বিরোধী কাজ। এই ধরনের উস্কানিমূলক পোস্টের অবশ্যই আমরা নিন্দা জানাই, কিন্তু এই ঘটনাকে উপলক্ষ করে ওই এলাকায় যে তাণ্ডব হয়েছে, এটা ইসলাম কোনো রকমই অনুমতি দেয় না। ইসলাম তো মুসলিম সমাজে বসবাসকারী অমুসলিমদের জান, মাল, ইজ্জত, আবরু, সম্মান, অর্থ সবকিছুরই নিরাপত্তার বিধান করা মুসলিম সমাজের প্রতিটি সদস্যের কর্তব্য বলে নির্ধারণ করেছে। নাসিরনগরের মতো দেশের বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট দিয়ে সাধারণ মানুষকে উস্কে দেয়া হচ্ছে এমন তথ্য দিয়ে তারা দুজনই সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে এনামুল হক শামীম সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এদিকে হামলার ঘটনা নিন্দা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আম ওবায়দুল মুক্তাদি চৌধুরী বলেন, যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজকে কখনোই আমরা সমর্থন করি না। আওয়ামী লীগ কখনোই এই ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ডকে সমর্থন করতে পারে না এবং করেও না। আমরা যারা এই অপরাধের সাথে দায়ী, বিশেষ করে যারা উস্কানিমূলক বক্তৃতা দিয়েছে, তাদের সকলকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য আমরা দাবি জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেই খোঁজ খবর নিচ্ছেন, যারাই এই ঘটনা ঘটিয়েছে যে যেখানেই থাকে না কেন তাদেরকে ধরে নিয়ে আসে বিচারের সম্মুখীন করা হবে, ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে প্রধান করে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান নিজ কার্যালয়ে সময় সংবাদকে এই তথ্য জানান। চিটাগাং রেঞ্জের এডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ওনাকে প্রদান করে 4 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে আগামী 7 দিনের মধ্যে ঘটনা সংক্রান্তে এবং ঘটনা যদি কোথাও কোনো রকমের লেপস থাকে, দায় দায়িত্ব নিরূপণের বিষয় থাকে, সেইগুলা মতামত সহ তারা একটা রিপোর্ট প্রদান করবে। ক্ষতিগ্রস্ত মন্দির এবং পরিবার তাদেরকে পাশে দাঁড়ানোর আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রবাসের সময়ে আরো থাকছে 350 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় তথ্যউপাত্ত সংগ্রহ। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকে না জড়িয়ে দেশের উন্নয়নে মেধা কাজে লাগাতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের পথ জীবনকে কিছু দিতে পারে না। যুব সমাজের মেধা আর দক্ষতায় গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। যুব সমাজকে স্বনির্ভর করতে সরকার নানা প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে সরকারের তরফ থেকে নেয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন বক্তারা। এ সময় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার উদ্যোগ গ্রহণের জন্য 19 জন কৃতি যুব সংগঠকের হাতে জাতীয় যুব পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো পুরস্কারে ভূষিত হয় প্রতিবন্ধী যুব উদ্যোক্তারাও। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুব সম্প্রদায়ের মেধাকে কাজে লাগাতে হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। আজকে যে ধর্মের এই উন্মাদনা সৃষ্টি করে মানুষ হত্যা করে, তাদের স্থান কখনো বেহেশত হবে না, দোজখেই হবে। আমরা চাই না আমাদের দেশের যুব সমাজ বিপথে চলে যাক আর বাবা মায়ের জন্য দুঃখের কারণ ঘটাক। সরকার যুব সমাজের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কারো প্ররোচনায় নয়, বরং বিদেশ গমনের ক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণ এবং স্বচ্ছ পদ্ধতি অবলম্বন করতে হবে। কারো কথায় প্ররোচিত হয়ে নিজের জীবনকে যেন কোনো ঝুঁকিতে না ফেলে কেউ, সেটাই আমরা চাই। আমাদের যুব সমাজের কর্মক্ষমতা, দক্ষতা, মেধা, মনন সব থেকে বেশি প্রয়োজন। এছাড়াও যুব সম্প্রদায়ের প্রশিক্ষণ ভাতা 40 টাকা থেকে 100 টাকায় উন্নীত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আরেকজন ভাতা বহু বছর আগে 40 টাকা, এখনকার যুগে 40 টাকা কিছুই পাওয়া যায় না। কাজে এটাকে 100 টাকা করে প্রশিক্ষণ ভাতা আমরা বৃদ্ধি করব। পরে যুব দিবসের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগের পর আবারও বিপাকে পড়েছে ট্রাম্প শিবির। আর অন্যদিকে ইমেল কেলেঙ্কারি ইস্যুতে চাপে থাকা হিলারি ক্লিন্টনের সমর্থকদের মধ্যে আবারও চাঙ্গা ভাব দেখা দিয়েছে।
কারণ ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্টে রাষ্ট্রীয় তথ্য দেয়া নেয়ার বিষয়ে এফবিআই এর নতুন তদন্তে নেতিবাচক কিছুই পাওয়া যাবে না বলে আত্মবিশ্বাসী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। নিউ ইয়র্ক থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন নির্বাচনের আবহাওয়ায় এখন রোদ বৃষ্টির খেলা চলছে। আমরা গত 2 দিন দেখতে পাচ্ছিলাম যে হিলারি ক্লিন্টনের শিবিরে অর্থাৎ ডেমোক্রেটদের তাঁবুর উপরে এসে মেয়েকে জড়ো হয়েছিল, কারণ হিলারি ক্লিন্টনের যে ব্যক্তিগত ইমেল এবং সার্ভার তদন্তের কথা বলেছিলেন যে এফবিআই প্রধান, তারপর কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনাটা কমে গিয়েছিল। হিলারি ক্লিন্টনকে নিয়ে সবাই সমালোচনার ঝড় উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সকল অঙ্গরাজ্যে, এবং ডোনাল্ড ট্রাম্পের মুখে হাসি দেখা গিয়েছিল তার শিবির। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তার বিরুদ্ধে যে অশোভন অসদাচরণের যে অভিযোগ উঠেছিল, কটূক্তির কারণে তিনি যে সমালোচিত হয়েছিলেন, সেক্স টেপ প্রকাশের পর রিপাবলিকানদের অনেকেই কিন্তু একটু বিব্রত বোধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে। কিন্তু এই গত 2 দিনে হিলারি ক্লিন্টনের যে ইমেল তদন্তের কথা বলার পর কিন্তু রিপাবলিকানরা অনেকেই তাদের ঘরে আবার ফিরতে শুরু করেছিলেন। কিন্তু মঙ্গলবার সকালবেলার যে সর্বশেষ যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবার সমালোচনা শুরু হয়েছে। কারণ জানা গেছে যে তিনি যে তার যে ট্যাক্স ফাঁকি বা আয়কর যে ফাঁকি দিয়েছেন, সেই ফাঁকি দেওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল অবৈধ এবং যুক্তরাষ্ট্রের আইন বিরোধী। এবং তিনি যে ব্যক্তিগত জরিপের জন্য একজন কে নিয়োগ দিয়েছিলেন, তারও $7 লাখ তিনি বকেয়া রেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন পর্যবেক্ষণ করছেন যারা, তারা বলছেন যে আগামী 2-1 দিন কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়গুলো নিয়েই আলোচনা চলবে। এবং হিলারি ক্লিন্টন দাবি করেছেন যে এফবিআই যে তদন্তের কথা বলেছে, সেই তদন্তে আসলে নেতিবাচক কিছু পাওয়া যাবে না। সব মিলিয়ে মঙ্গলবার সকালে যে আমরা ঝলমলে রোদ দেখতে পাচ্ছি, সেই রোদ কিন্তু এসে আবার কিছুটা আলো ছড়াচ্ছে হিলারি ক্লিন্টনের তাঁবুর উপর, এবং ডোনাল্ড ট্রাম্পের কপালে আবার আমরা ভাঁজ দেখতে পাচ্ছি। নির্বাচনী আবহাওয়ার এই পরিস্থিতি সামনের সময়গুলোতে আবার কতটা পরিবর্তন হয়, কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু সকাল বিকাল রাতে পরিবর্তন হয়। একই অবস্থা হয়তো নির্বাচনের আবহাওয়ার ক্ষেত্রেও ঘটতে থাকবে। এই পর্যন্ত ছিল সর্বশেষ। দর্শক, সময়ের নিউ ইয়র্ক স্টুডিওতে আজ সময় সংলাপের আয়োজনে আমাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহর সঙ্গে যোগ দিয়েছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা মাহবুব আহমেদ। আমরা তার কিছু অংশ দেখে আসি। নিউ ইয়র্ক স্টুডিও থেকে সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা মাহবুব আহমেদ। আপনাকে স্বাগত সময় সংলাপে। আজকে যে বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা শুরু করতে চাই, যে মার্কিন নির্বাচনটি যতটা না মাঠের আয়োজন, তার চেয়ে তর্ক বা নানা রকম যে উত্তেজনা আমরা দেখতে পারি গণমাধ্যমে, সেটা টেলিভিশন আছে এবং পত্রিকা আছে, অনলাইন আছে। আমি সেই দিক থেকে আপনাকে কথা বলা শুরু করতে বলবো যে গণমাধ্যম এই নির্বাচনকে কতটা উত্তাপ বা ছড়িয়ে রেখেছে। দেখুন, আমি 1976 সাল থেকে এই দেশের নির্বাচন দেখে আসছি, এবং প্রত্যেক নির্বাচন কিছুটা ভিন্ন ধরনের হয়। তবে এবারের যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেটির সঙ্গে অন্যগুলোর তুলনা করতে গেলে বলতে হবে যে এটা সম্পূর্ণ ভিন্ন। এবারের নির্বাচনের যে প্রচারণা হচ্ছে, যে আলোচনা হচ্ছে, তাতে যে মুখ্য ইস্যুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলাপ আলোচনা বা কথাবার্তা তেমন হচ্ছে না আগে যেভাবে হতো। এবং উভয় প্রার্থীর যে ব্যাগেজ বলতে পারেন, এবং তাদের জনসাধারণ তাদেরকে কতটুকু পছন্দ করেন বা করেন না, সেদিক থেকে বিবেচনা করতে গেলে পরে গণমাধ্যম সেটাকেই তুলে ধরছে, যে জনসাধারণ কাকে পছন্দ করছে, কাকে পছন্দ করছে না, কে কি করেছে। এবং এখন এই আগের তুলনায় যারাই কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদেরকে মাইক্রোস্কোপের নিচে আসতে হয় অনেক বেশি, এবং তারা অতীতে কি করেছেন, কি বলেছেন, সেগুলো নিয়েও অনেক আলাপ আলোচনা হয়। এবং বস্তুত তারা যদি কখনো কোনো সময় কিছু একটা বলে থাকেন, সেটা খুব দ্রুত আবার টেনে বের করা যায়।
কারণ সেগুলো সবেরই রেকর্ড থাকে এবং সেগুলো খুব শিগগিরই বলা যায় এবং ধরা যায় এবং দেখানো যায় যে আপনি আগে এটা বলেছেন এখন এটা বলছেন। এবার কি আপনার মনে হচ্ছে যে অতীত নিয়ে ঘাটাঘাটিটা বেশি হচ্ছে? অবশ্যই বেশি হচ্ছে এবং এই প্রার্থীদের নিয়েই ঘাটাঘাটিটা বেশি হচ্ছে। তারা কি বলেছেন কি করেছেন আগে সেটা নিয়ে এবং করবেন সেটা নিয়ে খুব কম এবং আপনার ইস্যু নিয়ে কার কি প্রোগ্রাম সেটা সম্পর্কে তেমন উভয় পক্ষই তেমন কিছু বলেননি এবং তারা একজন আরেকজনকে আক্রমণী বলা চলে করতেই সময় ব্যয় করছেন এবং সেটাই আমার কাছে একটু দুঃখজনক যে এদেশের জনসাধারণ চায় যে তারা প্রার্থীরা আরো কিছু ইস্যু সম্পর্কে তারা জনগণের জন্য কি করবেন সেটা সম্পর্কে আরো কিছু বলবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্যু মানে তো বিশ্ব ইস্যু। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে তা সত্ত্বেও অভ্যন্তরীণ ধরেন ইকোনমির ব্যাপার আছে, ইকোনমির ব্যাপার আছে, ডিফেন্সের ব্যাপার আছে, ফরেন অ্যাফেয়ার্স এর ব্যাপার আছে, সব বিষয় আছে যেগুলি নিয়ে তেমন আলোচনা দীর্ঘ আলোচনা হয়নি। এখন মাত্র 8-10 দিন বাকি। এই সময়ের মধ্যে তো এখন শুধু ইস্যু নিয়ে কথা বলার সময়, কিন্তু তেমন হচ্ছে না। নির্বাচনকে মেনে না নেয়া, যে আমার পক্ষে যদি ফলাফল না আসে, সেই জায়গাটা আমি বলছিলাম। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি 76 সাল থেকে আপনি দেখছেন নিশ্চয়ই। তবে এই দেশে সেটার উদাহরণ আছে। অ্যাল গোরের ইলেকশনের সময় আপনার মনে আছে, কিন্তু সেটার অন্য একটা পটভূমি আছে। উনি প্রথমে মেনে নিয়েছিলেন, তারপরে ফ্লোরিডাতে যখন আপনার অটোমেটিক রিকাউন্ট হলো তখন উনি ওটাকে ফিরিয়ে নিলেন যে না, আমি এটা রিকাউন্ট হওয়া না হওয়া পর্যন্ত আমি মেনে নেব না। সুতরাং উনি তো এটা বলেননি যে নির্বাচনে আমি না জিতলে আমি মেনে নেব না, হ্যাঁ, সেটা উনি বলেননি এবং উনি মেনে নিয়েছিলেন। হ্যাঁ, বাট যখন অটোমেটিক রিকাউন্ট হলো তখন উনি ওটাকে ফিরিয়ে নিলেন। সেই পূর্বাভাস দিচ্ছেন না, কিন্তু সেটা উনি অন্যভাবে বলছেন ট্রাম্প। সুতরাং এটা আপনার এই দেশেরই একটা উদাহরণ হিসেবে তারা নিয়ে সেটাকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, পৃথিবীর অনেক জায়গায় নির্বাচন হচ্ছে এবং অনেক জায়গায় নির্বাচনে অনেক ধরনের আপনার ঘটনা ঘটছে এবং প্রার্থী কোনো জায়গায় মেনে নিচ্ছেন, কোনো জায়গায় মেনে নিচ্ছেন না, কোনো জায়গায় রাস্তায় নেমে যাচ্ছেন। সুতরাং ওই দিক থেকে বলতে গেলে পরে সারা বিশ্বেই বলতে পারেন যে গণতন্ত্র এখন হুমকির সম্মুখীন। যে কোথাও গণতন্ত্রের যে প্রধান যে লক্ষ্যটা এবং গণতন্ত্রের যে সুন্দর যে জিনিসটা, শোভন যে বিষয়টি আছে, সেটা ধীরে ধীরে যেন বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। সুতরাং এটা আমাদের জন্য খুব চিন্তার বিষয় এবং আমাদের জন্য এটা খুব দুঃখজনক যে আমরা মানব জাতি হিসেবে যেভাবে অগ্রসর হওয়া উচিত আমরা সেদিকে অগ্রসর না হয়ে আমরা ডিভিসিভনেসের দিকে যাচ্ছি। আমরা যা মেনে নেওয়া উচিত আমরা তা মেনে নিচ্ছি না। সুতরাং ওই দিক থেকে দেখতে গেলে পরে আমাদের আরো সহিষ্ণু হওয়া দরকার। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন এবার প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই। পরীক্ষা শুরুর আগে থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসতে শুরু করেন পরীক্ষা কেন্দ্রে। মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় প্রথম দিনের বাংলা প্রথম পত্র ও কোরআন মজিদ পরীক্ষা। বাইরে তখন সন্তানদের পরীক্ষা নিয়ে উৎকণ্ঠিত অভিভাবকদের অপেক্ষা। কেবল জিপিএ 5 নয়, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। রেজাল্টটা পাওয়ার পরও আশানুরূপ ফল করবে, তখনই আমার আসলে প্রকৃত সার্থকতা আর কি। ভালো করার উদ্দেশ্যটাই মেইন, শুধু এ প্লাসটাই মুখ্য না। এখন যেভাবে করছি সেভাবে যদি রেজাল্ট না হয় তখন তো কষ্ট লাগবে। রাজধানীর ধানমন্ডি বয়েজ স্কুল পরিদর্শন শেষে প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই জানিয়ে 2 মাসের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস রক্ষা করবার জন্য আমরা একটা কমিটি করছি, সেখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সকল শাখাকে যুক্ত করছি। প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে। আপনারা দেখতে পাচ্ছেন 3 বছর ধরে আমরা সেটা রক্ষা করতে পারছি। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় দেশবাসীও সচেতন হবে। 3 ঘন্টা ব্যাপী চলা পরীক্ষা শেষে হাসি মুখেই কেন্দ্রের বাইরে আসে অধিকাংশ পরীক্ষার্থী। এ সময় পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা ছিল তাদের মুখে। প্রশ্ন মোটামুটি ভালোই এসেছে, নৈবেদ্যগুলো আশানুরূপ হয়েছে, প্রশ্ন অনেক ইজি আসছে, মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছি আমরা। ইনশাআল্লাহ সামনের পরীক্ষা যেন সহজ আসে, এরকমই প্রশ্ন যেন আসে তাও দোয়া করতেছি।
এবছর সারা দেশে 9টি বোর্ডের অধীনে 24,12,775 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। আগামী 17 নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হবার কথা রয়েছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সময়সূচির সঙ্গে মিল রেখে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায়ও একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং বাংলাদেশি কারিকুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে জেদ্দা থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়েছে 265 জন শিক্ষার্থী। পরীক্ষার পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন জেদ্দা কনস্যুলেটের শিক্ষা ও শ্রম বিষয়ক সচিব রেজাই রাব্বি। গেল বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে রমনা থানায় পাঠায় দুদক। এর আগে বিকেলে রাজধানীর মতিঝিল থানায় জেসমিন ইসলাম ও হলমার্কের এমডি তানফির মাহমুদ সহ 16 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় সোনালী ও জনতা ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, হলমার্কের এক কর্মচারীকে দুটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে জনতা ব্যাংকে একটি হিসাব খোলা হয়। প্রতিষ্ঠান দুটির ব্যাক টু ব্যাক এলসির কোনো মালামাল আমদানি রফতানি না হওয়া সত্ত্বেও ভুয়া রেকর্ডপত্র তৈরির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই মামলায় তাদের বিরুদ্ধে 85 কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়েছে। এদিকে আগামীকাল জেসমিন ইসলামকে আদালতে ওঠানো হবে বলে জানিয়েছে দুদক। হলমার্ক ইউনিয়ন ফান্ডের অংশ আর কি। এটা ব্যাক টু ব্যাক এলসির তারা যে মালামাল দিয়েছে বলছে, না দিয়েই ওই মালামালের ভিত্তিতে বিল দাখিল করছে। সেই বিলের এগেনস্টে তারা বিল করে টাকাটা উঠে নিয়ে গেছে, আত্মসাৎ করেছে। প্রবাসের সময়ে আরো থাকছে, প্রায় 3 মাস পর নেটে বোলিং করলেন মুস্তাফিজ। পিজিও জানালেন ম্যাচে ফিট হতে সময় লাগবে আরো 6 সপ্তাহ। রাজধানী গাবতলী থেকে 10টি অস্ত্রসহ খায়রুল নামে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, পাটগ্রাম থেকে ভুয়া জন্ম সনদ নিয়ে শরীফুল ইসলাম ছদ্মনামে বাংলাদেশে প্রবেশ করে আটককৃত খায়রুল। বেনাপোল চেকপোস্ট দিয়ে পালির ট্রাকের মাধ্যমে বিভিন্ন অস্ত্র বাংলাদেশে নিয়ে আসত সে ভারতের একটি সন্ত্রাসী গ্রুপের যোগসাজশে এ কাজ করত বলে জানায় পুলিশ। তবে বাংলাদেশে কারা তার অস্ত্রের ক্রেতা ছিল, কারা তাকে আশ্রয় দিত, এসব তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। সে পেশাগতভাবে এটা করে। আমরা প্রাথমিকভাবে যতটুকু তথ্য পেয়েছি, সেই পেশাগতভাবে এটা ফার্স্ট টাইম না, তার আরো আছে। তো এখন তাকে ইন্টারোগেশন করে আমাদের টার্গেট ওইটাই, আপনি যেটা বলেছেন ওইটাই আমাদের টার্গেট, যে বাংলাদেশে কোন লেভেলে কাদের কাছে সে অস্ত্রগুলা বিক্রি করে। নিশ্চয়ই এর আগেও এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে এবং সেই ভিত্তিতেই কিন্তু তাকে আমরা ধরতে পেরেছি। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তার সুফল পেতে যাচ্ছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সংযোগ সড়কগুলো ব্যবহারের সুবিধা পেতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে কাঁঠালবাড়িতে। ফলে এই পথে চলাচলকারী ফেরিগুলোর দূরত্ব কমে আসবে প্রায় 5 কিলোমিটার। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের শুরুতে কাঁঠালবাড়ি ঘাটটি খুলে দেওয়া সম্ভব হবে। মাদারীপুর ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার কোটি মানুষের সঙ্গে রাজধানীর যোগাযোগের পথ এটি। পদ্মার উত্তাল ঢেউর সঙ্গে পাল্লা দিয়ে তাই চলছে ছোট বড় ফেরি, লঞ্চ আর স্পিডবোটে মানুষ ও পণ্যবাহী যানবাহনের আসা যাওয়া। পদ্মা সেতু হচ্ছে তাই স্বপ্নবোনা মানুষেরা অপেক্ষায় আছেন। সেতুর কাজ 2018 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে দুই পারের সংযোগ সড়কগুলোর কাজ এখন প্রায় শেষ। আর তাই এর সুফল দিতে আগামী বছরের শুরুতেই সংযোগ সড়ক খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এখন শিমুলিয়া থেকে ফেরি পথে যেতে হয় 14 কিলোমিটার দূরের কাওড়াকান্দি। তবে এই দূরত্ব 5 কিলোমিটার কমিয়ে বর্তমানে কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে আনা হচ্ছে কাঁঠালবাড়িতে। এর ফলে ফেরিতে শুধু 1 ঘন্টা সময় কম লাগবে না, জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে নানা সুযোগ পাবেন এলাকাবাসী। পুরা দক্ষিণবঙ্গে পুরা লাভ হবে। শিবচর, মাদারীপুর, শরীয়তপুর এই ঘাটটা এখানে আসা ফলে তাদের 1 ঘন্টা মনে করেন সময় বেঁচে যাবে। আমাদের রাস্তাঘাট হবে ভালো হবে, আমাদের যাতায়াতের সুবিধা হবে ভালো। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর মূল সংযোগ সড়কের সঙ্গে কাঁঠালবাড়ি ঘাটটিকে যোগ করতে নতুন করে 6 কিলোমিটার সার্ভিস সড়ক তৈরির কাজ চলছে পুরোদমে। ফলে এই ঘাটে ফেরি থেকে নেমে সরাসরি যানবাহনগুলো চলে যেতে পারবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। পূর্ব দিক থেকে আগত যে খুলনা, ফরিদপুরে যত ঢাকাগামী যে সমস্ত বাস আসে তাদের কিন্তু সময় আমরা 1 ঘন্টা কমিয়ে দিলাম। আমরা জানুয়ারিতে আমরা তো উদ্বোধন করতে চাই। দুটা বেনিফিট আমরা পাবো। কাঁঠালবাড়ি আনলে আমার ফেরির ডিস্টেন্সটা কমে যাবে, তাহলে আমার ফেরির নাম্বার অফ ট্রিপ বেশি হবে। 2 বছর আগে মেইন ব্রিজের কাজ শেষ হয়ে গেল, তাহলে এই অংশটার ব্যবহার যদি জনগণ করতে পারে তাহলে এটা একটা বেনিফিট টু দ্য পিপল অফ বাংলাদেশ, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা এক্সপোজার যে আমরা পদ্মা সেতুর কিয়দংশের ব্যবহার শুরু করতে পেরেছি। বিআইডব্লিউটিআই এর সহযোগিতায় এখন চলছে ঘাট সংস্কার, মাটি ভরাট, পন্টুন তৈরির কাজ। পুরো কাজ শেষ হলে ঘাটটি খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। পদ্মা সেতু চালুর 1 বছর পরও রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে অব্যাহত রাখতে হবে ফেরি যোগাযোগ। আর সেতু চালুর 2 বছর আগে যদি অ্যাপ্রোচ রোডগুলো খুলে দেওয়া সম্ভব হয় তবে তা এখনই সুফল দিতে শুরু করবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের, আর যা এই অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় সূচনা করবে নতুন দিগন্তের। এহসান জুয়েল, সময় সংবাদ, কাঁঠালবাড়ি, শিবচর, মাদারীপুর। পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পের 350 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মঙ্গলবার সকাল 10:30টার পর প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে দুদক পরিচালক জানান প্রয়োজনীয় তথ্যপাত্র সংগ্রহ করা হয়েছে। 2013 সালে 3.5 কোটি টাকা ব্যয় নির্ধারণ করে একনেকে অনুমোদন পায় পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পটি। কিন্তু একনেকে অনুমোদনের 13 মাস আগেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে জমি অধিগ্রহণ, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ ও নিম্নমানের পাইপ কেনে ওয়াসা। এতে সরকারের কমপক্ষে 350 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওঠে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খানের বিরুদ্ধে। অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মঙ্গলবার ওয়াসা কার্যালয়ে আসেন দুদকের পরিচালক জায়েদ হোসেন খান সহ 4 সদস্যের দল। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে দুদক পরিচালক জানান প্রয়োজনীয় তথ্যউপাত্ত সংগ্রহ করা হয়েছে। পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্রান্ত বিষয়ে জানতে এসেছে, টেন্ডার সংক্রান্তে মড 6 এরও একটা ওই ওয়াটার ডিস্ট্রিবিউশন নিয়ে একটু অভিযোগ ছিল, সেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি। ওনার যে এক্সপার্ট আছে ওনাদেরকে দিয়ে আমাদেরকে হেল্প করছেন এবং আমরা যে কাগজপত্র চাইছি এগুলি উনি ইঞ্জিনিয়ার যারা কনসার্ন তারা এটা সরবরাহ করবেন। তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান নির্দিষ্ট কোনো দুর্নীতির বিষয়ে নয়, বিভিন্ন প্রকল্প নিয়ে জানতে চাওয়া হয়েছে তার কাছে। দুর্নীতির প্রশ্ন তো প্রশ্ন হয়নি, প্রশ্ন হয়েছে কতগুলো জানতে চেয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে কিনা সে তো বলেনি আমাকে। কয়েকটা প্রজেক্ট সম্পর্কে কয়েকটা প্রশ্নের ব্যাপারে আমার কাছে ক্লারিফাই করতে এসেছিলেন। এর আগে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পে অনিয়মের বিষয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে তাকসিমের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় 3 বছরে সাজার রায়ের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের আপিলের শুনানি আগামী 15 নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার একই সঙ্গে কোনো মুলতবি ছাড়াই অগ্রাধিকার ভিত্তিতে এই শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান আদালত। রায়ের প্রায় 2 যুগ পর দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রুহুল কুদ্দুসের একক বেঞ্চ এই দিন ধার্য করেন। রাষ্ট্রপতি থাকাকালে প্রায় 2 কোটি টাকা অনিয়মের অভিযোগে 1992 সালে এরশাদকে 3 বছরের সাজা দেন বিচারিক আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এরশাদ আপিল করলে রায়ের কার্যকারিতা স্থগিত করেন আদালত। এই মামলায় জামিনে আছেন এইচ এম এরশাদ। খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ শেষে বাড়ি ফিরেছেন দেশের ক্রিকেটের নতুন বিস্ময় মেহেদী হাসান মিরাজ। ঘরে ফিরে পেয়েছেন বিরচিত সংবর্ধনা। জেলা প্রশাসন থেকে শুরু করে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন সংবর্ধিত করেছে ইংল্যান্ড বধের এই নায়ককে।
শুরুটা স্বপ্নের মতো হলেও মিরাজের লক্ষ্য জাতীয় দলের জার্সি গায়ে ভবিষ্যতে আরও ভালো করার। কদিন আগেও মিরাজ তাদের কাছে ছিলেন সাধারণ একজন, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে অসামান্য কীর্তির পর বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা মেহেদী হাসান মিরাজ। তাই তো দেশের নতুন এই নায়ককে কাছে পেয়ে মুহূর্তটাকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত সবাই। টাইগারদের জয়ে পুরো দেশ আনন্দে ভাসলেও রেশটা যেন একটু বেশি ছিল খুলনাবাসীর। ছেলে ঘরে ফেরায় আত্মীয় বন্ধু বান্ধব এলাকাবাসীরা ভালোবাসা সিক্ত করেছেন তাদের প্রিয় মিরাজকে। শুভেচ্ছা জানাতে ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধি। মিরাজের কীর্তিতে গর্বিত সবাই। আমি শুধু মিরাজের জন্য না, যত বাংলাদেশে যত প্লেয়ার আছে আমি তাদের জন্য নামাজ পড়ে দোয়া করি। আমরা খুব আনন্দিত আছি খুলনার সকল মানুষ এবং সবাই উৎফুল্ল। আজকে মিরাজের জন্য আমরা আনন্দিত। মিরাজ আমাদের গর্ব। খুলনার খালিশপুরের কাশীপুরের অলিতে গলিতে ক্রিকেট খেলে আজ আন্তর্জাতিক মঞ্চে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন মিরাজ। 2 টেস্টের অভিষেক সিরিজে বিশ্বের প্রথম বোলার হিসেবে সর্বোচ্চ 19 উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই অফ স্পিনার। এ তো কেবল শুরু। দৃঢ়প্রত্যয়ী মিরাজ যেতে চান বহুদূর। নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আসলে বাংলাদেশের হয়ে কিছু একটা করতে পেরেছি এবং খুব ভালো খেলেছি এবং সেজন্য খুলনাবাসীরা আমাকে নিয়ে গর্ব করতেছে। আমি যেন বাংলাদেশের হয়ে অনেক কিছু করতে পারি এবং বাংলাদেশের মানুষের হয়ে সারা জীবন সারা বিশ্বের মানুষের কাছে যেন পরিচিত লাভ করতে পারি যে আমাদের বাংলাদেশ, সেটাই আমি কামনা করি সবসময়। মাত্র একদিনের ছুটিতে বাড়ি গেলেও চরম ব্যস্ত ছিলেন মিরাজ। নগর জুড়ে সংবর্ধনা নিয়ে দিনটি কেটেছে দেশের ক্রিকেটের নতুন এই সেন্সেশনের। জেলা প্রশাসন থেকে শুরু করে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়া হয়েছে মিরাজকে। এছাড়া খুলনার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্রিকেট একাডেমির পক্ষ থেকেও সংবর্ধিত হয়েছেন ইংল্যান্ড বধের নায়ক। আমাদের মোস্তাফিজ, মাশরাফি, সকলের বাড়ি হলো সরকার, সকলের বাড়ি হলো কিন্তু এই খুলনা ডিভিশন। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দেশকে সেরা সাফল্য ও টুর্নামেন্ট সেরা হয়ে ঘরে ফিরেও মিরাজ পেয়েছিলেন এমন বিরোচিত সংবর্ধনা। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরুটাও হয়েছে স্বপ্নের মতো। তাই সমর্থক থেকে শুরু করে সবারই প্রত্যাশা দেশের জন্য এভাবেই দ্যুতি ছড়াতে থাকুক মিরাজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রামুর বৌদ্ধ বিহারে হামলারই পুনরাবৃত্তি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। অভিমত অপরাধ বিশ্লেষকদের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করল আওয়ামী লীগ প্রতিনিধি দল। ধর্মীয় জঙ্গিবাদ সৃষ্টিকারীদের জায়গা হবে নরকে, বললেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে মেধা কাজে লাগাতে যুব সমাজের প্রতি আহ্বান। সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু। 9টি বোর্ডে এবার পরীক্ষার্থী 24 লাখের বেশি। প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই, আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী। পদ্মা সেতুর সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে কাঁঠালবাড়িতে। নৌরুটের দূরত্ব কমবে প্রায় 5 কিলোমিটার। আগামী বছরের শুরুতেই উদ্বোধন। এবং এবার কর ফাঁকির অভিযোগে বিপাকে পড়েছে ট্রাম্প শিবির। ইমেল কেলেঙ্কারি ইস্যুতে নেতিবাচক কিছুই পাওয়া যাবে না, আত্মবিশ্বাসী হিলারি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *3 লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।